আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা জানো নবম অধ্যায় হলো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু মডেলের সংক্ষিপ্ত ধারণা আমরা যদি বলি যে পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ, তাহলে দেখা যায় সর্বপ্রথম গ্রিক দার্শনিক থিওকিপাস ও তার শিষ্য ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেন যে কোনো পদার্থ অসংখ্য ছোট ছোট কণার অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। ডেমোক্রিটাস পরবর্তীতে এই কণাগুলোর নাম দেন পরমাণু। এরপরে জন ডাল্টন বিজ্ঞানী তার যুক্তির মাধ্যমে এই মডেলটাকে উপস্থাপন করেন। আমরা এখানে যে কতগুলো পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করব তার ভিতরে সর্বপ্রথম আছে থমসন মডেল। থমসন মডেলটা কি? থমসন মডেল বলল যে পরমাণু একটি ধনাত্মক আধান বিশিষ্ট গোলক, এর মধ্যে ঋণাত্মক ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটাকে আমরা বলতে পারি যে একটা তরমুজের ভিতরে তার বিচিগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেভাবে, যে ধনাত্মক আধান গোলক তার ভিতরে ঋণাত্মক ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হলো থমসন মডেল। কিন্তু এই মডেলের ধারণা বেশি দিন টেকেনি। এরপর রাদারফোর্ড তার আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা দ্বারা প্রমাণিত করেন যে পরমাণুর কেন্দ্রে কোনো ঋণাত্মক আধান থাকতে পারে না। তারপর রাদারফোর্ড এর মডেলটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেন। রাদারফোর্ড মডেলের ইয়েটা হলো যে পরমাণু একটা ধনাত্মক আধান বিশিষ্ট গোলক এবং এর বাইরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এটা হলো রাদারফোর্ড মডেল। ঠিক এই মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয়। সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। কিন্তু রাদারফোর্ড মডেলের একটা সীমাবদ্ধতা দেখা গেল এই যে একটা চার্জিত কণা যখন অন্য কোনো চার্জিত কণাকে কেন্দ্র করে ঘুরে, তখন শক্তির বিকিরণ করে করে সে কেন্দ্রে এসে আপতিত হয়, ইলেকট্রনের বিলুপ্ত ঘটে। কিন্তু বাস্তবে তা ঘটে না। এটাই হলো রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল। এরপরে আসলো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল মূলত তিনটে স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এগুলোকে বলা হয় বোরের স্বীকার্য। সেই স্বীকার্যগুলো কি কি? স্বীকার্য হলো, এক নম্বর স্বীকার্য হলো ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। কৌণিক ভরবেগ হলো h/2π এর n গুণিত। এনটাকে বলে কোয়ান্টাম সংখ্যা, যেটার মান আমরা জানি 1, 2, 3 ইত্যাদি। আর এইচটা হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। এলকে ভাঙলে আমরা, কৌণিক ভরবেগকে ভাঙলে আমরা রৈখিক ভরবেগ ইন্টু বৃত্তের ব্যাসার্ধ পাই, অর্থাৎ mvr = nh/2π। এটা হলো প্রথম স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্য বলছে স্থায়ী কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না, কিন্তু এক কক্ষপথে যে অন্য কক্ষপথে যাওয়ার সময় সে শক্তি শোষণ বা বিকিরণ করে। দ্বিতীয় স্বীকার্যের কোনো গাণিতিক রূপ নাই, শুধু বলবা যে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। 3 নম্বর স্বীকার্য বলছে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রন যদি যায়, তাহলে সে হয় শক্তি শোষণ বা বিকিরণ করে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে পারে। তাহলে আমরা যদি বলি উচ্চ কক্ষপথের শক্তি, যদি বলি ইউ আপার এনার্জি মাইনাস ইএল লোয়ার এনার্জি = এইচএফ। এফটা হলো বিকিরণের কম্পাঙ্ক। এই হলো বোর পরমাণু মডেলের স্বীকার্য। তাহলে বোর পরমাণু মডেল ব্যাখ্যায় এই দুটো গাণিতিক স্বীকার্যের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। এখন আসো যে এই বোর পরমাণু মডেল অনুসারে যে আমরা হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন কতগুলো রাশিমালা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। বোর মডেল থেকে আমরা পাই হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের বেগ, যে বোর মডেল থেকে, বোর মডেল এখান থেকে পাওয়া যায় হাইড্রোজেন পরমাণুর ঘূর্ণায়মান কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয়ের যে সূত্রটা হলো বেগ, সেটা হলো বেগ হলো এনতম কক্ষপথে যদি বেগ হয় vn = e/4πε0m/n। এখানে ইটা হলো ইলেকট্রনের চার্জ, আর এমটা হলো ইলেকট্রনের ভর, আর এনতম কক্ষপথের ব্যাসার্ধ, আর এপসিলন0 তো ধ্রুবক, তোমরা জানো যে এটা হলো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, আর ভিএন হলো এনতম কক্ষপথের বেগ। এই মডেল থেকে আরও কিছু কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলোর মধ্যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা হলো rn, ব্যাসার্ধ rn = n² h² ε0 / πme²।
এটা হলো এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এখন এই এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের কিন্তু আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা কি? আমরা আর এন ইকুয়াল টু এন স্কোয়ার আর ওয়ান এই সূত্র দিয়ে করতে পারি। যদি তোমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেয়া থাকে, বলে অমক কক্ষপথের ব্যাসার্ধ কত, তখন তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ এন এর মান 3 স্কোয়ার ইন্টু আর ওয়ান। যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া থাকে তখন এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবে এটা। কিন্তু তোমাকে যদি বলে যায় যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত বা অমুক কক্ষপথের ব্যাসার্ধ কত, কিন্তু আর ওয়ানের মান দেওয়া নাই, তখন কিন্তু এই সূত্র দিয়ে করতে হবে। এই সূত্র দিয়ে করার সময় খেয়াল রাখবা এখানে কিন্তু সবগুলো মান ধ্রুবক, শুধু এন ছাড়া। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হলো ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের, এম হলো ইলেকট্রনের ভর, ই হলো ইলেকট্রনের চার্জ। এই মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ব্যাসার্ধ। এবার আসো এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের যে সূত্র। এনতম কক্ষপথের শক্তি নির্ণয়ের হাইড্রোজেন পরমাণুর জন্য যদি বলি ইএন সমান মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এটা হলো এনতম কক্ষপথ। আবার যদি প্রথম কক্ষপথের শক্তিটা দেওয়া থাকে তখন আরেকটা ছোট্ট সূত্র আছে, ইএন ইকুয়াল টু ই ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার। যততম কক্ষপথের শক্তি সেটা এন এর মান তত বসাবা, আর ই ওয়ান এর মান যদি দেওয়া থাকে, আর না দেওয়া থাকলে এই সূত্র থেকে করতে পারো। এই অঙ্কটা করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ক্যালকুলেশন একটা সমস্যা সৃষ্টি হয়। সেটা হলো কি, এম এবং ই টু দি পাওয়ার 4 এটা গুণ করলে ক্যালকুলেটরের মানটা কিন্তু জিরো চলে আসে। কারণ তোমরা জানো এম এর পাওয়ার হলো ইলেকট্রনের ভর -31, আর ই এর পাওয়ার হলো ইলেকট্রনের চার্জ 10 টু দি পাওয়ার -19। তা 10 টু দি পাওয়ার -19 টু দি পাওয়ার 4 করলে হয়ে যায় 76, আর -31 এটা মিলে 100-র উপরে চলে যায়। এই কারণে ক্যালকুলেটরে এটা কিন্তু জিরো চলে আসে। তাহলে একটু খেয়াল করবা যে এটা ক্যালকুলেশন করার সময় যে কোনো একটাকে প্রথমে বাদ রেখে বাকিটুকু ক্যালকুলেশন করে সেটা গুণ করে দিবে। এই জিনিসটা একটু প্র্যাকটিস করবে, কিন্তু নাহলে কিন্তু পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি। এবার আসো আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং নিউক্লিয়াসের ঘনত্ব বের করার দুইটা সূত্র আছে, সেই সূত্র দুটো কি সেটা আমরা জানতে পারি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র ব্যাসার্ধ, সেটা হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধকে যদি আর বলি, আর ইকুয়াল টু আর নট এ টু দি পাওয়ার 1/3। এখানে আর নটটা কিন্তু একটা ধ্রুবক, এর মান হলো 1.2 ফেমটোমিটার, আর যদি মিটারে নাও 10 টু দি পাওয়ার -15 মিটার। আর এ তো জানো তোমরা ভর সংখ্যা, তাহলে যে কোনো নিউক্লিয়াসে ভর সংখ্যা দেওয়া থাকলে তার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হলো এটা। এরপরে যদি বলে নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয়ের সূত্র, ঘনত্ব রো ইকুয়াল টু আমরা জানি m/v। এম মানে আবার কি, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়নগুলো থাকে তার ভর, ছোট এম মানে নিউক্লিয়নের গড় ভর, ইন্টু এ মানে ভর সংখ্যা, ডিভাইডেড বাই ভি মানে 4/3 পাই আর কিউব। আর মানে আবার উপরের এই মানটা বসাই দাও, অর্থাৎ এম এ ডিভাইডেড বাই 4/3 পাই আর নট এ টু দি পাওয়ার 1/3 কিউব। 3 কাটা গেল, তাহলে এ থাকে এ কাটা গেল, অর্থাৎ এটা রো ইকুয়াল টু আমরা পাবো 3টা উপরে গেলে 3m ডিভাইডেড বাই 4 পাই আর নট কিউব। এটা হলো নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয়ের সূত্র। এবার আসো এর পরবর্তী যে টপিক সেটা হলো তেজস্ক্রিয়তা। তোমরা জানো তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হলো প্রকৃতিতে কিছু কিছু মৌল আছে যাদের ভর সংখ্যা সাধারণত 82 বা তার চেয়ে বেশি। এদের ধর্ম কি, এরা কোনো বাহ্যিক তাপ, চাপ, শক্তি প্রয়োগ ছাড়াই নিজেরাই ভেঙে যায়, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করতে থাকে। তাহলে তেজস্ক্রিয়তার যে সূত্রটা, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা হলো তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের যে ঘটনা বা প্রক্রিয়া, এটাকে বলে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক কিন্তু বেকেরেল, এর এককটা হবে বেকেরেল। এটাকে প্রতীক হলো বিকিউ। আচ্ছা, আমরা যদি বলি 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড, ডিকে মানে ভাঙন আর কি, ভাঙন প্রতি সেকেন্ড, 1 বেকেরেল সমান 1 ডিকে পার সেকেন্ড। এটা হলো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র, তেজস্ক্রিয়তার একক। এবার আসো তেজস্ক্রিয়তার ক্ষয়সূচক সূত্র বলে একটা জিনিস আছে, ক্ষয়সূচক সূত্র। সূত্রটা কি, যে কোনো মুহূর্তে কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই মুহূর্তে অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে
এই সূত্রটাকে যদি আমরা গাণিতিকভাবে উপস্থাপন করি, সূত্রটা হলো এরকম, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে রাশিগুলোর পরিচয় তোমরা জানো। এখানে n হলো অক্ষত পরমাণুর সংখ্যা, n নট হলো প্রারম্ভিক বা আদি পরমাণুর সংখ্যা, সূচক তো এই জন্য এক্সপোনেনশিয়ালকে ই দ্বারা লিখি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটাকে বলে ক্ষয় বা অবক্ষয় ধ্রুবক, ডিকে কনস্ট্যান্ট, টিটা হলো সময়। এখন এই সূত্রটাকে দেখবা যে অনেক সময় যে উদ্দীপকগুলো দেওয়া থাকে সেখানে একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফের মাধ্যমে এটাকে যদি রিপ্রেজেন্ট করি আমরা এইভাবে পাই, এটা হলো সময়, আর এটাকে যদি পরমাণুর সংখ্যা বলি, এটা হলো আদি পরমাণুর সংখ্যা n নট, তাহলে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফটা কেমন হয়, এরকম হবে, এই টাইপের একটা গ্রাফ হয় এই সূত্র থেকে। এখন তেজস্ক্রিয় ক্ষয়সূচক সূত্র থেকে আমরা কতগুলো রাশি পাচ্ছি। এখন প্রথমে দেখো ক্ষয় ধ্রুব, ক্ষয় ধ্রুব এর সংজ্ঞাটিকে, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করছি। ক্ষয় ধ্রুবগুলো একটি তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের সম্ভাব্যতা, এটা হলো ক্ষয় ধ্রুব। এটার একক হলো পার সেকেন্ড, ক্ষয় ধ্রুবকের একক। এবার আসো অর্ধায়ু, অর্ধায়ু বলে একটা টার্ম আছে এখানে, অর্ধায়ুকে আমরা টি হাফ বা হাফ লাইফ টাইম, অর্ধ জীবনও বলে। অর্ধে হলো যে সময় একটা তেজস্ক্রিয় পরমাণু ভেঙে অর্ধেকে পরিণত হয় সেই সময়টাকে বলে অর্ধায়ু বা হাফ লাইফ। তার টি হাফের একটা সূত্র আছে, সেটা কি, টি হাফ মানে হাফ লাইফ টাইম, এটা হলো লন টু, যেটাকে আমরা 0.693 ডিভাইডেড বাই ল্যামডা দ্বারা প্রকাশ করি। তাহলে এখান থেকে একটা সম্পর্ক আছে কিন্তু, যে অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক। এবার অর্ধায়ুর একক তো হলো সময় ইনভার্স, আর কি সেকেন্ড ইনভার্স বা ডে ইনভার্স বা আওয়ার ইনভার্স যাই বলো না কেন। এবার আসো গড় আয়ু, গড় আয়ু, গড় আয়ু। আচ্ছা, এখানে কি বললাম, ক্ষয় ধ্রুবকের একক হলো পার সেকেন্ড বা পার ডে বা পার আওয়ার, আর অর্ধায়ুর একক কিন্তু সেকেন্ড, আওয়ার বা ডে যাই হোক না কেন। গড় আয়ু, একটা তেজস্ক্রিয় পদার্থের সকল পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ দিলে গড় আয়ু পাওয়া যায়। গড় আয়ুকে আমরা টাউ দ্বারা লিখি। টাউ এর সূত্রটা হলো টাউ ইকুয়াল টু হয় 1/1 ল্যামডা। এখন গড় আয়ুর একক আর অর্ধের এককটা একই, সেকেন্ড বা আওয়ার। এখন এই মানটা যদি এটার ভিতরে বসাই দিই, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। সম্পর্কটা হলো কেমন, টি হাফ হলো 0.693 টাউ। তাহলে এখান থেকে একটা সম্পর্ক পেলে যে গড় আয়ু আর অর্ধের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, আর অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই হলো তোমার তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর ধারণা। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, অঙ্ক সূত্রগুলো একটু ভালো করে খেয়াল করবা। এবার আসো আমরা ভর ত্রুটি বলে একটা জিনিস আছে। ভর ত্রুটিটা একটা বলে যে একটা নিউক্লিয়াসের ভর ত্রুটি বলতে কি বোঝো, মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। ভর ত্রুটি এটাকে ডেল এম দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো একটা পরমাণুর নিউক্লিয়াস কি দ্বারা গঠিত, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদানের ভরের সমষ্টির থেকে কিছুটা কম হয়। এই ভরের যে ঘাটতি বা ভরের যে কমতি, এটাকে বলে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তাহলে ডেলেম কিভাবে বের করে, একটা পরমাণুর নিউক্লিয়াসে থাকে কি কি, প্রোটনের সংখ্যা। তাহলে আমি যদি বলি প্রোটনের সংখ্যাকে আমরা লিখি জেড দ্বারা, জেড ইন্টু এম অফ পি, মানে প্রোটনের সংখ্যা ইন্টু একটা প্রোটনের ভর, এটা গেল, প্লাস নিউট্রনের সংখ্যা, নিউট্রন থাকে, নিউট্রনের সংখ্যা কিভাবে পাওয়া যায়, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিলে যেটা থাকে সেটা হলো নিউট্রনের সংখ্যা, ইন্টু এম অফ এন, নিউট্রনের ভর। এটা হলো নিউক্লিয়াসের গঠনকারী উপাদানের ভর বিয়োগ এই টোটাল নিউক্লিয়াসের ভর। এইভাবে আমরা একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর ত্রুটি বের করব। তাহলে কি হলো, একটা নিউক্লিয়াসের ভর হলো এম, এদের গঠনকারী উপাদান অর্থাৎ যতটা প্রোটন আছে যতটা নিউট্রন আছে তাদের ভরের সমষ্টির চেয়ে কিছুটা কম হয়, এটাকে বলা হয় ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এবার আসো এখান থেকে বন্ধন শক্তি পাওয়া যাবে, বন্ধন শক্তি।
একটা পরমাণু গঠন, একটা নিউক্লিয়াস গঠন করতে বা নিউক্লিয়াসকে ভাঙলে যে শক্তির প্রয়োজন বা যে শক্তিটা পাওয়া যায় সেটা হলো তাদের বন্ধন শক্তি। বন্ধন শক্তি ই বের করার জন্য তোমাকে প্রথমেই কিন্তু ভর ত্রুটিটা বের করে নিতে হবে, অর্থাৎ ই ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। আচ্ছা, এই ডেল এম এর একক বা ভরের এককগুলো কিন্তু অ্যাটমিক মাস ইউনিটে দেওয়া থাকে AMU। অ্যাটমিক মাস ইউনিটকে তোমাকে অবশ্যই কেজিতে কনভার্ট করে নেবা, তারপরে আলোর বেগ যেটা আছে বা দ্রুতি 3 × 10⁸ এটা বর্গ দ্বারা গুণ করলে আমরা বন্ধন শক্তিটা পেয়ে যাব, জুল এককে পাবো। সেখান থেকে তুমি ইলেকট্রন ভোল্ট বা MeV এককে নিতে পারো। এটা হলো একটা পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটির বা বন্ধন শক্তির সংজ্ঞা। এই ভর ত্রুটিটা কিন্তু আরেক জায়গায় আছে, সেটা কোথায়? সেটা হলো নিউক্লিয় ফিশন বা ফিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয় ফিশন বিক্রিয়াটা কি? ফিশন বিক্রিয়াটা কি? ফিশন বিক্রিয়াটা হলো যে একটা বড় ভরের নিউক্লিয়াসকে যখন কোনো নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন ওই বড় ভরের নিউক্লিয়াসটা ভেঙে যে অপেক্ষাকৃত কম কিন্তু কাছাকাছি সমভরের দুটো নিউক্লিয়াস পরিণত হয় এবং সাথে নিউট্রন সহ বিপুল পরিমাণ পারমাণবিক শক্তির উদ্ভব হয়। এই বিক্রিয়াটিকে বলে ফিশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়াটা আমরা যদি এভাবে প্রকাশ করি যে একটা নিউট্রন এটা দ্বারা যদি কোনো ইউরেনিয়ামকে আঘাত করি, ইউরেনিয়ামের ভর সংখ্যা 235 92, তাহলে এটা একটা আনস্টেবল ইউরেনিয়ামে পরিণত হবে 236 বা 92 আনস্টেবল। এটা ভেঙে যে কাছাকাছি ভরে দুটো মৌল, মনে করো একটা এক্স হলো আর একটা ওয়াই হলো, সাথে কিছু নিউট্রন উৎপন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে। এখন এক্স আর ওয়াই কি হতে পারে? এক্স ওয়াই হতে পারে এটা বেরিয়াম ক্রিপ্টন যদি হয় তাহলে 3টা নিউট্রন হয় এবং শক্তি হয়, আর এটা যদি জেনন হয়, জেনন স্টারনিয়াম, তাহলে 2টা নিউট্রন এবং শক্তি উৎপন্ন হবে। এটাকে বলা হয় একটা নিউক্লিয় ফিশন বিক্রিয়া। এই নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় তোমাকে যদি ভর ত্রুটি বের করতে বলে তখন কি করবা? এই বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের ভরের সমষ্টি অপেক্ষা বিক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলোর ভরের সমষ্টি কিছুটা কম হয়। এই হারানো ভর বা ঘাটতি ভরকে বলা হয় ভর ত্রুটি। তাহলে লক্ষ্য করো, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে একটা পরমাণু নিউক্লিয়াস গঠনের যে ভর ত্রুটি, আর এখানে হলো একটা ফিশন বা ফিউশন বিক্রিয়াতে যে ভর ত্রুটি, তাদের ভিতরে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আশা করি ধরতে পারছো। এবার আসলে একটা ফিউশন বিক্রিয়া। ফিউশনটা কি? ক্ষুদ্র ছোট ছোট ভরের দুটো নিউক্লিয়াস মিলে যদি একটা অপেক্ষাকৃত বড় ভরের নিউক্লিয়াসে পরিণত হয় সেটাকে বলে তোমার ফিউশন বিক্রিয়া। যেমন হাইড্রোজেন ডিউটেরিয়ামের 2টা আইসোটোপ H2O1 দুটো আইসোটোপ মিলে একটা কি হয়? হিলিয়াম, এটা 4 আর 2 একটা আইসোটোপে আনস্টেবল, এটা ভেঙে যে হিলিয়াম 3 আইসোটোপ প্লাস একটা নিউট্রন প্লাস শক্তির উদ্ভব ঘটে। এখানেও দেখা যাচ্ছে যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে পদার্থের ভর আছে তাদের সমষ্টি অপেক্ষা উৎপন্ন পদার্থগুলোর ভরের সমষ্টি কিছুটা কম হয়। এই হারানো ভরটাই ওই যে আইনস্টাইনের সমীকরণ E=mc² অনুসারে সমতুল্য শক্তিতে রূপান্তরিত হয়। এই হলো তোমার একটা নিউক্লিয় ফিশন বিক্রিয়া এবং তাদের শক্তি। তোমরা খেয়াল করো যে কোনো ফিশন বিক্রিয়ায় যে শক্তিটা হয় না, এটা কিন্তু 200 MeV এর কাছাকাছি হয়। তো তোমরা এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো বাসায় প্র্যাকটিস করবা। এছাড়া বোর পরমাণু মডেলের যে সূত্রগুলো দেখানো হলো সেই সূত্র দিয়ে কিছু অঙ্ক আছে, আর তেজস্ক্রিয় ক্ষয়সূচক সূত্র রিলেটেড অর্ধেয় গড়েও দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো বেশি করে প্র্যাকটিস করবো। বিশেষ করে দেখো যে বোর্ডে যে টেস্ট পেপারে যে অঙ্কগুলো আসছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি সমস্যা হবে না। আমরা আজকে এ পর্যন্ত রাখি। পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করো। এর পরবর্তী যে ক্লাসগুলো নেওয়া হবে সেটা হলো সমস্যা ভিত্তিক। তোমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাদের কমেন্টস করে জানাও, আমরা সেই সমস্যাগুলো নিয়ে একটা ক্লাসের আয়োজন করব। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।